স্বাগত জানাচ্ছি কর্ণফুলীর তীরে চতুর্থ পর্বে। আশা করি ভালো লাগবে। আরও রহস্য গল্প পেতে আমার দিনলিপি পেজ ফলো করুন। তবে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এপ্রিল ১৯৭১। শহরের উপর পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ যত বাড়ছিল, আমাদের চারপাশের দেয়ালগুলো তত চেপে আসছিল। দিনের বেলায় মিলিটারির ভারী বুটের শব্দ আর রাতের বেলায় অতর্কিত হানার ভয় আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। শফিকের কথাই সত্যি হলো। একদিন রাতে সে বাড়ি ফিরে জানালো, এই দোজখে আর নয়, এখানে থাকা মানে সাক্ষাৎ মৃত্যুকে আমন্ত্রণ জানানো। আমাদের কাল ভোরের আগেই শহর ছাড়তে হবে। কোথায় যাব, কিভাবে যাব, এই সব প্রশ্ন করার মতো মানসিক অবস্থা তখন কারও ছিল না। শফিকই সব ব্যবস্থা করে রেখেছিল। তার এক পুরনো বন্ধুর সাহায্যে সে কর্ণফুলী নদীর ওপারে পটিয়ার কাছাকাছি এক গ্রামে আমাদের জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করেছে। গ্রামটার নাম শান্তিপাড়া। নামটা শুনতেই আমার মনে এক চিলতে শান্তির আশা জেগে উঠল। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। নিকষ কালো অন্ধকারে আমরা ৫ জন মানুষ নিঃশব্দে আমাদের চৌধুরী ভিলাকে বিদায় জানালাম। বাড়ির দিকে তাকিয়ে অনেক কষ্ট হচ্ছিল, যেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু প্রাণ ভয় সকলেরই হয়, তাই আর দেরি করলাম না। সঙ্গে নেওয়ার মতো কিছুই ছিল না, শুধু পরনের কাপড় আর কিছু শুকনো খাবার। আমার শাশুড়ি মা তার জায়নামাজটা আর শ্বশুরমশাই তার প্রিয় রেডিওটা সঙ্গে নিতে ভোলেননি। কেয়া তার কাঁধের ঝুলায় ভরে নিয়েছিল কিছু বই আর ছাপানো লিফলেট। আমি আমার আঁচলে শক্ত করে বেঁধে নিয়েছিলাম মায়ের দেওয়া সেই পুরনো কাতান শাড়িটা, যেটা আমার মা বিয়ের সময় দিয়েছিল, যেন ওটাই আমার শেষ সম্বল। শহরের গলিপথ দিয়ে ভূতের মতো হেঁটে আমরা পৌঁছালাম কর্ণফুলী নদীর ঘাটে। সেখানে আমাদের জন্য একটা ছোট্ট ডিঙি নৌকা অপেক্ষা করছিল। মাঝির নাম ছিল রহমত। সে শফিকের বিশ্বস্ত লোক। আমরা নৌকায় ওঠার পর সে কোনো কথা না বলে বৈঠা বাইতে শুরু করল। নদীর জল ছিল শান্ত, কিন্তু আমাদের বুকের ভেতরটা তোল পার করছিল। দূরে শহরের দিকে তাকালে দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা, যা রাতের আকাশকে লাল করে তুলেছিল। আমার মনে হচ্ছিল আমরা শুধু একটা বাড়ি নয়, আমাদের পুরো জীবনটাকেই পেছনে ফেলে যাচ্ছি। প্রায় ২ ঘন্টা নৌকা যাত্রা শেষে আমরা পৌঁছালাম শান্তিপাড়ায়। গ্রামটা তখনও ভোরের আলোয় পুরোপুরি জেগে ওঠেনি। নদীর ঘাট থেকে কিছুটা দূরেই ছিল আমাদের নতুন আশ্রয়, একটা মাটির ঘর। ঘরের মালিক হাশেম চাচা আমার শ্বশুরমশায়ের পুরনো ছাত্র। তিনি আমাদের দেখে কান্নায় ভেঙে পড়লেন। বললেন, স্যার, আপনারা এমন বিপদে পড়বেন আমি স্বপ্নেও ভাবিনি। আমার যা আছে তাই দিয়েই আপনাদের থাকতে হবে। তার আন্তরিকতায় আমাদের ক্লান্ত বিধ্বস্ত মনটা কিছুটা হলেও শান্ত হল। সেই মাটির ঘরটাই হয়ে উঠল আমাদের দুর্গ। শহরের দোতলা বাড়ির আরাম ছেড়ে এই মাটির ঘরে থাকাটা কষ্টের ছিল, কিন্তু এখানে মিলিটারির ভাই ছিল না, ছিল না বুলেটের শব্দ, ছিল শুধু একরাশা অনিশ্চয়তা আর ডিকে থাকার লড়াই। শান্তিপাড়ার জীবন অন্যরকম ছিল। এখানকার মানুষগুলো গরিব, কিন্তু তাদের মনের জোর ছিল পাহাড়ের মতো। গ্রামে প্রায় প্রতিটি ঘর থেকেই কোনো না কোনো ছেলে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। মায়েরা তাদের ছেলেদের জন্য দোয়া করেন আর রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে থাকেন যদি ছেলের ফেরার কোনো চিহ্ন দেখা যায়। আমার জীবনটাও বদলে গেল। শহরের নতুন বউয়ের খোলস ছেড়ে আমি হয়ে উঠলাম গ্রামের ৮-১০টা মেয়ের মতোই। আমি শাশুড়ি মায়ের সাথে মিলে রান্না করতাম, তবে সেই রান্না ছিল ফেনা ভাত আর শাকপাতার। হাশেম চাচির স্ত্রী আমেনা চাচি আমাকে শিখিয়েছিলেন কিভাবে অল্প চালে অনেক মানুষের জন্য সুস্বাদু রান্না করতে হয়। কেয়া গ্রামের মেয়েদের পড়ানো শুরু করল, আর শফিক পুরো দস্তর মুক্তিযোদ্ধা হয়ে উঠল। সে গ্রামের যুবক ছেলেদের সংগঠিত করে ট্রেনিংয়ের ব্যবস্থা করল। প্রায়শই রাতের অন্ধকারে কোথায় যেন উধাও হয়ে যেত, আবার ফিরত কয়েকদিন পর আরও বেশি ক্লান্ত, আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তার জন্য আমার চিন্তা হতো, বুকটা শুকিয়ে কাঠ হয়ে যেত, কিন্তু আমি তাকে কিছুই বলতাম না। শুধু সে যখন ফিরত আমি তার জন্য গরম পানি করে দিতাম
আর তার ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দিতাম। তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতাম এই মানুষটা এখন আর শুধু আমার স্বামী নয়, সে এখন এই দেশের মুক্তির কাণ্ডারি। একদিনকার কথা, গ্রামের এক তরুণ মুক্তিযোদ্ধা, নাম তার আজমল, বয়স 17 কি 18। সে প্রায়ই আমাদের বাড়িতে আসত। আমি তাকে ভাইয়ের মতোই স্নেহ করতাম। সে আমাকে তার ছোটবেলার গল্প শোনাতো, তার মায়ের কথা বলতো। একদিন সে এক সফল অপারেশন শেষে আমাদের বাড়িতে এলো। তার মুখে ছিল বিজয়ের হাসি। সে আমার হাত থেকে এক গ্লাস পানি নিয়ে বলেছিল, বইন, দেশটা স্বাধীন হইলে তোমারে একখান ভালো শাড়ি কিনা দিমু। আমি হাসিমুখে বললাম, দিও ভাই দিও, আগে তো দেশটারে স্বাধীন করো, স্বাধীনতার পর না হয়ে স্বাধীন বাংলাদেশে তোমার দেওয়া শাড়িটা পরমনি। সেও হাসিমুখে বলল, আল্লাহ যদি সহায় হয় তাইলে ইনশাল্লাহ দেশ স্বাধীন হইব, তুমি দেইখা লইও। ইনশাল্লাহ। আমি কি জানতাম তার সাথে বোধহয় এটাই আমার শেষ দেখা। সেও হয়তো জানতো না তার বোনকে সে স্বাধীন বাংলাদেশে শাড়ি উপহার দিতে পারবে কিনা। এর 3 দিন পর খবর এলো এক অ্যাম্বুশে পড়ে আজমল শহীদ হয়েছে। খবরটা শুনে পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়ল। আমিও কাঁদতে পারছিলাম না, আমার ভেতরটা যেন পাথর হয়ে গেছিল। আমার শুধু ওর সেদিনের কথাগুলোই মনে পড়ছিল। কম বয়সী ছেলে, অথচ কত সাহসী, এরাই তো দেশের গর্ব। সেদিন আমি প্রথম মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করলাম। আমি বুঝতে পারলাম স্বাধীনতা এমনি এমনি আসবে না, এর জন্য অনেক রক্ত দিতে হবে, এরকম অনেক আজমলকে হারাতে হবে। এই ঘটনাটা আমাকে আরও শক্ত করে দিল। আমি মনোবল আর সংকল্পকে আরও বাড়িয়ে দিলাম। আমি আর আমার শাশুড়ি মিলে গ্রামের অন্য নারীদের সাথে যোগ দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য কাঁথা সেলাই শুরু করলাম। দিনের পর দিন আমরা কাজ করে যেতাম। আমাদের প্রতিটা ফোর যেন হয়ে উঠেছিল এক একটা বুলেট, আমাদের প্রতিটা সেলাই যেন হয়ে উঠেছিল এক একটা প্রতিরোধের একটা দেয়াল। দিন গড়াচ্ছিল, বর্ষা নেমেছিল, শান্তিপাড়ার সবুজ মাঠগুলো জলে থই থই করছিল। আমাদের মনেও তখন বর্ষার ঘন ঘটা, একদিকে স্বজন হারানোর ভয়, আরেকদিকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। এরই মধ্যে একদিন গভীর রাতে শফিক তার দলের কয়েকজনকে নিয়ে আমাদের ঘরের বারান্দায় বসে খুব নিচু গলায় কথা বলছিল। আমি আড়াল থেকে তাদের কথা শুনছিলাম। তারা পটিয়ার কাছে একটা গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। ওই সেতুটা ধ্বংস করতে পারলে নাকি পাকিস্তানি সেনাবাহিনীর সাপ্লাই লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেটা ছিল একটা বিশাল বড় অপারেশন, যেটা খুবই ভয়ঙ্কর আর প্রায় অসম্ভব পরিকল্পনা। কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ। তাদের পরিকল্পনা শুনে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি বুঝতে পারছিলাম শফিক এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। সেদিন রাতে আর ঘুমোতে পারলাম না। সারা রাত আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম এই মানুষটা কি ফিরবে, নাকি সেও আজমলের মতো দূর অজানার দেশে হারিয়ে যাবে। আমাদের স্বাধীন দেশে সূর্যোদয় দেখা সৌভাগ্য কি তার হবে? কর্ণফুলীর তীরে বসে দেখা আমার স্বপ্নগুলো কি সত্যি হবে, নাকি যুদ্ধের এই ভয়াল অন্ধকারে হারিয়ে যাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। কেমন লাগলো এই পর্বটি জানান কমেন্টে। এই গল্পের সম্পূর্ণ পর্ব পাবেন আমার দিনলিপি ফেসবুক পেজে।